আমরা যদি 2001 থেকে একটু লম্বা সময় একটা গ্যাপ দিয়ে যদি আবার 2021-এ চলে আসি, যেটার মাঝখানে অনেক বড় সময়, প্রায় 20 বছরের পরে একটা ঘটনা, তো অনেকেই বলে আপনারা পতিত সরকার বা স্বৈরাচারী যে সরকার বা যেটাই বলে না কেন, যে ভাষাতেই বলো না কেন, তাদের আজ্ঞাবাহী হিসাবে বা তাদের কাছের লোক হিসাবে, তাদের মানুষ হিসাবে আপনারা গিয়েছিলেন, গিয়ে পরবর্তীতে বুঝে নিয়েছেন বা দখল নিয়েছেন এইটা। তাহলে আপনারা 2021 সালে আবার কেনই গেলেন আর কিভাবেই বা গিয়েছিলেন, ঘটনাটা কি ছিল? 2021 সালে তো আসলে ওনারা 3রা নভেম্বর 2001 সালে আসার পরে আমাদের কমিটির পক্ষ থেকে এর 13 তারিখেই এই দখলের বিরুদ্ধে মামলা করা হয়। 3রা নভেম্বরের পরে 13 তারিখে মামলা করা হয়। আচ্ছা, আইনি পদক্ষেপ নেওয়া হয় এবং সেই আইনি পদক্ষেপ নেওয়া হয় ওনাদের সকলের মুরব্বী হারদুই আবরারুল হক সাহেব নওয়ার আল্লাহ বারাকাতুহু, ওনার পরামর্শে। আমাদের মুরব্বীরা বরাবর ওনার পরামর্শে চলতেন, কমিটির লোকেরাও, আর আমাদের মুফতি সাহেব মঈন ফিরোজের, ওনারা তো ওনার খেলাফত প্রাপ্ত, পরামর্শ নিয়ে চলতেন, আইনি পদক্ষেপ নিয়েছেন। তো সেই আইনি পদক্ষেপের ধারাবাহিকতায় 2008 সালে একবার এবং 2009 সালে একবার উচ্ছেদ অর্ডার হয় ওনাদের বিরুদ্ধে। এবং উচ্ছেদ অর্ডারটা এতটাই পর্যন্ত চূড়ান্ত পর্যায়ে ছিল যে ম্যাজিস্ট্রেট পর্যন্ত নিয়োগপ্রাপ্ত হয়ে গেছেন যে কোন ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে কি হবে, এই উচ্ছেদটা কার্যকর হবে। কিন্তু এরপরে সেটা স্থানীয় আওয়ামী সরকারের এমপির সাথে ওনাদের ঘনিষ্ঠতার কারণে, আমরা যতটুকু জানি এবং তার প্রমাণও আছে, যার কারণে এই আইনি পদক্ষেপগুলো কার্যকর হইতে দেয় নাই। রাজনৈতিকভাবে বাধাগ্রস্ত করা হলো। আচ্ছা, বাধাগ্রস্ত হলো এবং সেই ধারাবাহিকতায় চলতে চলতে মামলা করা হয়। বহু মামলার বিভিন্ন ধাপে ধাপে ওনারা পাল্টা করে চ্যালেঞ্জ করতে করতে শেষ পর্যন্ত সর্বোচ্চ আদালত থেকেও ওনাদের আবেদন খারিজ হয়ে যায়। তো কিন্তু তারপরও রাজনৈতিক প্রভাবে কার্যকর হচ্ছিল না। সর্বশেষ 18 সালের সেই রাতের নির্বাচনে এখানে আওয়ামী লীগের প্রতিনিধি হিসেবে আসেন হলো সাদেক খান সাহেব। সাদেক খান সাহেব আসার পরে এই বিষয়ে উনি প্রতিশ্রুতি দিলেন যে এখানে উনি আইনকে কার্যকর হতে বাধা প্রদান করবেন না। সেই প্রক্রিয়ায় অগ্রসর হচ্ছে। সেটার ফলশ্রুতিতে আইনজীবীদের পরামর্শেই কিন্তু 2021 সালের 19 জুলাই এই উচ্ছেদ অর্ডার চূড়ান্তভাবে কার্যকর হয়। তা এখন রয়ে গেল যে আওয়ামী লীগের আজ্ঞাবহ হওয়ার তকমাটা আমাদের গায়ে কেন লাগে, কিংবা আমাদের কর্তৃপক্ষের গায়ে কেন লাগে? আমাদের কর্তৃপক্ষের এখন আওয়ামী শাসন আমলে দুইবার উচ্ছেদ অর্ডার ফিরে গেল আওয়ামী লীগের এই স্থানীয় এমপির হস্তক্ষেপে, তাতে ওনারা আজ্ঞাবহ হলেন না। এর আগেও কিন্তু ঘটনা আছে। 2001 সালের 3রা নভেম্বরে যখন সাবিলা ঈশা হুজুর ভবনে চলে আসলেন, তাহলে 2006 সাল কিন্তু হয় হুজুর ভবনে থাকাকালীন সময়। সেই হুজুর ভবনে থাকাকালীন সময় যখন বিএনপির 2001-এ যে সরকার গঠন হয়েছে সেটা শেষ সময়, ওই সময় কিন্তু সাবিলা ঈশা হুজুর খেলাফত মজলিসকে নিয়ে আওয়ামী লীগে যোগদান করেন এবং সেটার কিন্তু পুরো ডকুমেন্ট আমাদের কাছে আছে। আমরা আব্দুল জলিল, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল হুজুরের বাসায় গিয়ে একসাথে বসা সেই ছবি এবং ওনাদের যৌথ স্বাক্ষরিত যে চুক্তিপত্র, সেটার কপি কিন্তু আছে। তো ওনারা কিন্তু অলরেডি আওয়ামী লীগের সাথে জোটবদ্ধ হয়ে গেছেন 2006 সালে। 2008 সালে স্থানীয় এমপির মাধ্যমে উচ্ছেদ অর্ডার কি করলেন? প্রতিহত করলেন রাজনৈতিক প্রভাব খাটিয়ে। 2009 সালেও সেভাবে সেটা করলেন। এরপরে তো এটাকে এমনভাবে বাধাগ্রস্ত করলেন, ওনারা স্থানীয় আওয়ামী নেতাদের কারো ছিলেন ভাই, কারো ছিলেন, কেউ ডাকতেন মামা, এইসব ঘনিষ্ঠতা আছে। এরপরে প্রধানমন্ত্রীর কাছে যাওয়া, গণভবনে যাওয়া, তারপরে গিয়ে শুকরানা মাহফিলে পরিচালক হওয়া ইত্যাদি। এরপরে মাওলানা মামুনুল হক সাহেবের তখনকার কোন এক বক্তব্যে এই কথা বলা যে আপনার ইতাআত করা এটা আমাদের দায়িত্ব, এই দায়িত্ব এটা আমরা এই সহসায় দেখলাম, এই ধরনের বক্তব্য উনি দিয়েছেন, যেটা অনেকটা কফিলউদ্দিন সরকারের এই যে মসজিদ উদ্বোধনী অনুষ্ঠানে শেখ হাসিনাকে আপনি একজন জান্নাতি মহিলা বলা যেরকম অনেকটা কাছাকাছি এরকম অর্থেই দাঁড়ায়, যে আপনার
আপনাকে মানতে, আপনাকে শ্রদ্ধা করতে স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুকুম করেছেন। আপনি আমাদের শাসক, তো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুমের হাওলা দিয়ে কিন্তু তিনি শেখ হাসিনাকে উদ্দেশ্য করে এই ধরনের কথাও বলছেন। তো আমাদের মুরব্বীদের তরফ থেকে না শুকরানা মাহফিলে উপস্থিতি, না গণভবনের কোনো অনুষ্ঠানে উপস্থিতি, না কোনো এমপির বাসায় নিয়মিত যোগাযোগ, না কোনো এমপির মামা হওয়া, ভাই হওয়া, এগুলার কিছুরই সুযোগ আসলো না। এবং আমাদের কারো আওয়ামী লীগের দলে এরকম দল করে যোগদান করার এরকম কোনো কাহিনী নেই। তারপরও আমাদের আওয়ামী লীগের আজ্ঞাবাহী হওয়ার তকমাটা শুধু এই জন্যই কি হবে যে আমরা আওয়ামী লীগের সময়ে আমাদের এই ভবনটা ফিরে পাইছি আইনিভাবে। এটাই যদি হয় তাহলে মাওলানা মামুনুল হক সাহেব যে জেলখানা থেকে মুক্তি পাইলেন সেটা কোন সময় মুক্তি পেয়েছেন? ওটা তো আওয়ামী সরকারের সময়। আমরা কি এই কথা বলতে পারবো? বলবো যে মাওলানা মামুনুল হক সাহেব আওয়ামী লীগের আজ্ঞাবহ হয়ে তারপরে জেলখানা থেকে মুক্তি পেয়েছেন? এটা কি বলা যায়? প্রমাণ করে এটা? আওয়ামী লীগের সময় আদালতের একটা রায় কার্যকর হওয়া বা এটা একটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে কোনো জিনিস কোনো হকদারের কাছে চলে যাওয়া, এটা কি তাদের আওয়ামী সরকারের আজ্ঞাবহ হওয়ার প্রমাণ বহন করে? এটাই শুধু প্রমাণ বহন করে। আর দলে যোগদান করা, শুকরানা মাহফিলে পরিচালক হওয়া, আর এই শুকরানা মাহফিলের কারিগরকে সেটা তো সকলেই জানে। এই সব কিছুতে আজ্ঞাবহ হওয়া প্রমাণিত হয় না। এটা আমাদের জাতির কাছে প্রশ্ন। আমরা নিজেদের তরফ থেকে ওনাদেরকে এইসব খেতাব দিতে আমরা কখনো যাইনি। এতটুকু সংযম আমরা দেখাইছি। আপনারা তো যেহেতু হাইকোর্ট মানে সর্বোচ্চ আদালত থেকে এই ব্যাপারে আপনাদের ব্যাপারে ফেসলা, তো এখন এটাকে বুঝিয়ে নেওয়ার ক্ষেত্রে বা কোনো কিছু করার ক্ষেত্রে আপনাদের বাধা কোথায়, বা আপনারা কেন করছেন না, বা কি কারণে এখন অপেক্ষা করছেন? ওনারা যেদিনে মাদ্রাসায় দখলে আসলেন 5ই আগস্টে, আপনারা জানেন 5ই আগস্ট থেকে এর পরবর্তী কিছুদিন আইন শৃঙ্খলা বলতে কিছু ছিল না। থানায় জিডি করার মতো লোকও থানায় ছিল না। এই সব কিছু যখন যথারীতি মোটামুটি অক্ষ প্রশাসনে অফিসাররা অফিস করা শুরু করছেন, তখনই কিন্তু আমাদের কর্তৃপক্ষের তরফ থেকে 22 আগস্ট ওনারা আসলেন 5ই আগস্টে সম্পূর্ণ অরাজকতার সময়, নৈরাজ্যের সময় আসলেনও লাঠিসোঁটা নিয়ে, ভাঙচুরের মাধ্যমে এইভাবে। তো তাৎক্ষণিক জানানো হয়েছে, যারা সেনাবাহিনী টহলে ছিল তাদেরকে জানানো হয়েছে, তারা বলছে তাদের ট্রুপস নেই, ট্রুপস স্বল্পতার কারণে তারা সহায়তা করতে পারছে না। এবং এখানে এই এলাকায় যৌথ বাহিনীর দায়িত্বে যারা ছিল সে অফিসে কিন্তু আমি সহ একদিন গিয়েছিলাম এটা রেকর্ড করানোর জন্য। তো তারাও সেটাই বললেন যে আমাদের এখনো ফর্মালি আসে নাই, যখন আসবে তখন আমরা ইনশাল্লাহ যাব। অক্ষ প্রশাসন আমাদের তরফ, কমিটির তরফ থেকে অভিযোগ জানানো হয়েছে যে আমাদের ভবন এভাবে বেদখল হয়ে গেছে, এটা করে দেওয়ার জন্য। তো এরপরে পর্যায়ক্রমে মাঝখানে আবার আরেক ঘটনা আছে যেটা হয়তো আপনি জানতে চাইবেন, যে এই সমঝোতার বিষয়ে। তো এটাও আমাদের আইনি প্রক্রিয়া তথা মামলা মোকদ্দমার ক্ষেত্রে একটা তাৎক্ষণিক দেরি করার একটা কারণ হয়ে দাঁড়াইছে, এবং হয়তোবা এটা ওনারা ইচ্ছাকৃতভাবেই তৈরি করছেন যেন আমরা এখানে একটু দেরি করি। এটার সাথে আরেকটা কথা আছে যে যখন 21 সালে যখন আপনারা দখল বা বুঝিয়ে নেন বা সবগুলো, তখন শাইখুল হাদিস রহমতুল্লাহ পরিবার একটু শোচনীয় অবস্থায় ছিল। তো অনেকেই বলে যে তাদের পরিবারের এই দুর্বলতার সুযোগ নিয়ে আপনারা মামলার রায়কে প্রভাবিত করে এই সময় রায় নিয়ে এসে দখল করেছেন। বিষয়টা কি আসলে এরকম? ওনাদের পরিবারের সাথে, পরিবারের দুর্বল অবস্থা বলতে কি, ওনাদের পরিবার বলতে আমরা যতটুকু জানি যে মাওলানা মামুনুল হক সাহেব তখন জেলখানায় ছিলেন। এছাড়া পরিবারের অন্যদের উপরে আইনিভাবে কোনো চাপ ছিল বা এমন কিছু। আর মাওলানা মামুনুল হক সাহেব তো জামিয়া রহমানিয়ার কোনো প্রশাসনিক পদে ছিলেন না, প্রশাসনিক পদে ছিলেন প্রিন্সিপাল মাওলানা মাহফুজুল হক সাহেব। ওনার তো ওনার উপরে তো এমন কোনো হুলিয়া কিংবা ওনার এমন কিছু অসুবিধা আমাদের জানা ছিল না এক বিষয়ে। তো উনি তো এর সরকারের সাথে তখনও তাদের ঘনিষ্ঠতা আমাদের জানা ছিল, বাস্তবতা আল্লাহ ভালো জানে। বাকি রয়ে গেল আমরা ওনাদের দুর্বলতার সুযোগে নিতে কেন গেলাম। তো যেখানে 2008 সালে উচ্ছেদ অর্ডার হলো, 2009 সালে আরেকবার উচ্ছেদ অর্ডার হলো, তো এই 2 উচ্ছেদ অর্ডার যদি কার্যকর করতে বাধা না দেওয়া হইতো তো তখন তো তাদের পরিবারের মুসলিমিয়তের অবস্থায় আমাদের আসা হইতো না, ভালো অবস্থায় আসা হইতো। এখন আপনি যদি নিজেই একটা জিনিস যথাসময়ে কার্যকর হইতে বাধাগ্রস্ত করেন আর সেটা বা কার্যকর হওয়ার সুযোগ আসে আপনার কোনো দুর্বলতার সময়, সেটার জন্য
যারা হকদার তারা কেন দায়ী হবে? 2021 সালের একটা ঘটনা যেটা খুব চর্চিত বা সবার মুখে আমরা যেটা জানি সেটা, মুফতি সাহেব ওই সময় কিছু বক্তব্য দিয়েছিলেন। আপনারা যখন 2021 সালের বুঝে পান, তো হয়তোবা তো মুফতি সাহেবের কোনো কথায় জিহাদকে অস্বীকার করা বা মাহফুজুল হক সাহেবকে জঙ্গি বলেছেন, এই ধরনের একটা কথা খুব চর্চা বা প্রচলিত আছে, এবং নিজেদেরকে হক এবং মাহফুজুল হক সাহেবকে এদেরকে বাতিল বলেছেন। এই বিষয়টা নিয়ে আপনাদের বক্তব্য কি? এই বিষয়টার কথা একটা হলো যে মাহফুজুল হক সাহেবের কিংবা ওনার পরিবারের কারো নাম নেওয়া হয়েছে এই ধরনের কোনো ঘটনা নাই। আমার যতটুকু জানা, যখন অপপ্রশাসকের নিয়োগকৃত ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে আমাদের মোতাল্লির হাতে চাবি বুঝিয়ে দেওয়া হয়, তখন আমাদের মোতাল্লি সাহেব আমাদের মুরব্বীদেরকে এবং ওস্তাদ ছাত্রদেরকে ওখানে ঢুকতে অনুমতি দেয়। আমরা তখন যাই, তখন আসরের বেশ একটু আগে সময়। ওই সময় এক ছাত্র কোরআনে পাক থেকে তিলাওয়াত করছে, জাল ওয়াকুল জাল হাক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এটা মুফতি সাহেব হুজুর তেলাওয়াত করেন নাই, এটা একজন ছাত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত করছেন। এক বিষয়ে তো হুজুর তাদেরকে বাতিল বলতে যাবেন, সেই বাতিলের কি অর্থ? হযরত যখন নাকি শাহীউল্লাহ সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি 2001 সালে আসলেন, মধ্যবর্তী কোনো এক সময়ে মুফতি আব্দুর রহমান সাহেব হুজুরের সংশ্লিষ্টতায় দুই পক্ষের মধ্যে একটা সমঝোতার মনে হয় কথা উঠছিল। তো তখন সেটা হারদুইর হজরত রহমতুল্লাহ আলাইহি তখন ওমরায় ছিলেন। মদিনা মুনাওয়ারায় মুফতি সাহেব হুজুর এবং কমিটির লোক, আমাদের মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল কাইম সাহেব হুজুর, এনারা কিন্তু হজরতের সঙ্গে দেখা করতে গেলেন মার্কাজ তাইবাতে, মদিনা মুনাওয়ারার হোটেলে দেখা করতে গেলেন। পরে তখন হুজরতের কানে গেছে যে এরকম একটা সন্ধির চেষ্টা করা হচ্ছে। তো সেই ক্ষেত্রে হজরত হারদুইর রহমতুল্লাহ আলাইহি সোলার বিষয়টাও করলেন, সাথে সাথে এই কথাও বললেন যে हक व बातिल के साथ क्या सुलह, अगर तुम उनके साथ सुलह करोगे तो तुम बातिल बन जाओगे, वो हक बन जाएंगे। तो बातिल শব্দটা তো হযরত হারদুই রহমাতুল্লাহ আলাইহি বলছেন। হারদুই রহমাতুল্লাহ আলাইহি বাতিল বলছেন, এই বাতিলের অর্থ কিন্তু কাফের না, বরং বাতিলের অর্থ হলো যে লাঠি ছোটা নিয়ে সন্ত্রাসী কায়দায় একটা ভবন দখল করা। অক্ষ প্রতিষ্ঠান এটাকে যেভাবে নিয়ম অনুযায়ী এটার কর্তৃত্ব পাওয়ার কথা সেভাবে না এসে আসছেন হলো অন্যায় তরিকায়, এটা তো এই বাতিল দ্বারা তো কাফের উদ্দেশ্য না। 2 নম্বর হলো, এখানে মাহফুজুল হক সাহেবদেরকে জঙ্গি বলার এমন কোনো কথা আসে নাই। যেটা আসছে, মুফতি সাহেব হুজুর বলছেন যে এখানে তালিম, তাজকিয়া এবং দাওয়াত এই কাজ হবে, এখানে জঙ্গিবাদের প্রশিক্ষণ হবে না। এই কথাটা আমরা সেখানে উপস্থিত ছিলাম। আচ্ছা, এখন রয়ে গেল যে মুফতি সাহেব হুজুর জঙ্গিবাদের প্রশিক্ষণ হবে না, এই কথাটা কেন বললেন? এই কথাটা বলছেন মূলত এই কথাটাকে খণ্ডন করার জন্যে। 2007 সালে 14 জুলাই, এই 14 জুলাই জঙ্গি সংগঠন দাওয়াতুল হকের গোপন বৈঠক, এই দাওয়াতুল হকের গোপন বৈঠক এই শিরোনামে যুগান্তর পত্রিকা এবং আরেকটা পত্রিকায় একটা নিউজ করছে, যেখানে আমরা যে টিন শেডে দাওয়াতুল হকের অনুষ্ঠান করতাম, সেখানে আমাদের মুফতি সাহেব, আব্দুর রহমান সাহেব এবং মাহমুদুল হাসান সাহেব হুজুর, ওনাদেরকে জড়াইয়া একটা এখানে জঙ্গি সংগঠনের গোপন তৎপরতা হচ্ছে এই জিনিসটা এখানে প্রকাশ করা হয়েছিল। আচ্ছা, এই যে এ ব্যাপারে মুফতি আব্দুর রহমান জানান, এখানে এই যে বলতেছি, সেখানে দাওয়াতুল হকের একটি কমিটি গঠন করা হয়েছে। দেশে আরো একটি জঙ্গি সংগঠন কাজ শুরু করেছে, এই সংগঠনের নাম দাওয়াতুল হক। এদের অধীনে অন্তত 50,000 কর্মী রয়েছে। গত সপ্তাহে মোহাম্মদপুরের 7 মসজিদ রোড বেড়িবাঁধ সংলগ্ন জামিয়া রহমানিয়া মাদ্রাসায় সংগঠনের একটি গোপন বৈঠক হয়েছে। সেখানে দাওয়াতুল হকের একটি কমিটি গঠন করা হয়েছে। বৈঠকে দলীয় নেতাদের সারা দেশে জিহাদি কার্যক্রম ছড়িয়ে দেওয়ার জন্য আহ্বান জানানো হয়। মুফতি সাহেব হুজুর ভবনে গিয়ে এই কথাটাকে খণ্ডন করার জন্য বলছেন যে এখানে তালিম, তাজকিয়া, দাওয়াতের কাজ হবে, জঙ্গি সংগঠন হবে না, জঙ্গি প্রশিক্ষণ হবে না, এই কথাটা বলছেন। তো মূলত তো জঙ্গি বলা হয়েছে মুফতি সাহেবকে, মুফতি আব্দুর রহমান সাহেবকে, মাহমুদুল হাসান সাহেবকে। এখন কারা বলবে যে এটা যুগান্তরে বলছে, যুগান্তরের নেপথ্য কারিগরকে সেটা আমরা বুঝতে পারি কিন্তু বলতে পারি না। আচ্ছা, হুজুর সেটাকে খণ্ডন করছেন। তারপরে জিহাদকে অস্বীকার করার মতো কোনো কথা তো সেখানে আসে নাই। সেখানে জঙ্গি সংগঠন না, জঙ্গি প্রশিক্ষণ হবে না, এই কথাটা বলা ছাড়া জিহাদ হবে না, জিহাদ নিষিদ্ধ, এই ধরনের কোনো কথা তো মুফতি সাহেব হুজুর বলেন নাই। এটা তো রেকর্ড আছে, খালি বললেই তো হবে না।